আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রসায়ন ক্লাসে। আমাদের আজকের আলোচনাটা হচ্ছে মাস্টার্স এর কেমিস্ট্রি নিয়ে। মাস্টার্স এর কেমিস্ট্রির আমরা আজকে ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। ফিজিক্যাল কেমিস্ট্রির যারা হচ্ছে আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছেন, যারা হচ্ছে রেকর্ড ভিডিও পারচেজ করেছেন বা হচ্ছে ভিডিও বুক পারচেস করেছেন, এবং হচ্ছে যারা লাইভ ক্লাসে পার্টিসিপেট করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং হচ্ছে যে সাথে শুরু করছি আজকে এই ক্লাসটি। এটি মূলত হচ্ছে যে যখনই স্টার্ট করবেন এই ভিডিও দেখা বা পড়ার বিষয়গুলো, মাস্টার্স এর কোর্সটি ফিজিক্যাল কেমিস্ট্রি, তাদের সবার জন্য কিছু কমন নির্দেশনা রয়েছে। সেই কমন নির্দেশনাগুলো আমি প্রথমে বলে নিই, তারপরে ক্লাস শুরু করছি। আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেভেন কলেজের সবগুলো কোর্স গুলো এই যে এখানে পাওয়া যাবে। এবং এটি হচ্ছে কুইজেও পার্টিসিপেট করতে পারেন, করে এখান থেকে নিজের নলেজটুকু যাচাই করতে পারেন। আমরা এখানে সবগুলো প্রয়োজনীয় সকল নির্দেশনাগুলো এখানে পাবেন, কোন কোন সাবজেক্ট থেকে শুরু করে ডিটেলস এখানে দেওয়া আছে। সো আশা করছি এখানে পাবে। এবং যারা ক্লাস শুরু করবেন, ক্লাস শুরু করার জন্য আপনারা এই ওয়েবসাইটে আসতে পারেন। এই ওয়েবসাইটে এসে কেমিস্ট্রি যারা যারা হচ্ছে এই কেমিস্ট্রি পেজে ক্লিক করবেন। কেমিস্ট্রি পেজে ক্লিক করে আপনারা এখান থেকে কোর্স, এই যে এই পেজে আসার পরে এই যে এখানে দেখেন যে কোর্স ডিটেলস, এই যে এই বাটনটা কোর্স ডিটেলস, এখানে ক্লিক করবেন। কোর্স ডিটেলস যে বাটনটা দেখতে পাচ্ছেন সেই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কোর্স ডিটেলস চলে আসলো। আসার পরে আমি কোন ইয়ার সেই ইয়ারটা ক্লিক করবো। যদি মাস্টার্স হয় তাহলে মাস্টার্সে ক্লিক করব। মাস্টার্সে ক্লিক করার পরে এখানে এই যে লগ ইন, এখান থেকে যেতে হবে। তো এই লগ ইনে ক্লিক করলেই আপনার হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে। সো রেজিস্ট্রেশন করে ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ক্লাসগুলো শুরু করতে পারবেন। আর যে কোনো ধরনের কোনো কোশ্চেন বা যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন। যারা হচ্ছে দূর দূরান্তে রয়েছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বিশ্বমানের এডুকেশনাল সাপোর্ট গুলো পাওয়ার জন্য, এবং শুধু নট অনলি দ্য এডুকেশনাল সাপোর্ট, উই আর অলসো প্রোভাইডিং জব রিলেটেড সাপোর্ট এন্ড অলসো অনলাইন জব। সো দিস ইজ দ্য ওয়েবসাইট ফ্রম হুইচ ইউ ক্যান অলসো লার্ন। You can learn, not only learn, but also you can earn money. So this is the website, and I'm going to try to understand and try to learn the website, the essence of this website, so that you can use it for your educational purpose, and at the same time you can use it for earning money online. So I hope you have understand all. So now we are going to start our class today. So আমরা this is our masters class. ওকে। এবং মাস্টার্স কোর্সের সাথে আপনারা জানেন যে আপনাদের যে জিনিসগুলো ফ্রি রয়েছে সেগুলো আপনারা পার্টিসিপেট করবেন। আপনারা যে কোর্সগুলো এগুলো চেয়ে নিতে হবে আপনাদেরকে। আপনাদের কাছে মেসেজ যাবে যখন, তখন সেই অনুযায়ী হচ্ছে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এটি হচ্ছে মাস্টার্স এর পেজ। আমরা অলরেডি চলে যাচ্ছি ফিজিক্যাল কেমিস্ট্রিতে। ফিজিক্যাল কেমিস্ট্রিতে এসে পরে এইখানে দেখেন চ্যাপ্টার ওয়ান, রিয়াকশন ইন সলিউশন। চ্যাপ্টার ওয়ানে আমরা কিছু কোশ্চেন দিয়ে রেখেছি, যেটি হচ্ছে এই কোশ্চেন গুলো। এগুলো হচ্ছে যে সবগুলো হচ্ছে শর্ট টাইপের কোশ্চেন। এই শর্ট টাইপের কোশ্চেন গুলো আপনাদেরকে সবগুলো পড়ে নিতে হবে। এটা যে কোনো বই থেকে পড়তে পারেন, যে কোনো মেন বই থেকে পড়ে নেবেন এটা, অথবা বাজারে বাজারে যেগুলো গাইড আছে সেখান থেকেও তো এগুলো পড়তে পারেন শর্ট কোশ্চেন গুলো। এবার আসি আমরা হচ্ছে ব্রড কোশ্চেনের আলোচনায়। ব্রড কোশ্চেনের এখানে শর্ট কোশ্চেনের আরো কিছু বিষয় আমি বলে রাখি। যে এই চ্যাপ্টারের এই যে আরো কিছু শর্ট কোশ্চেন রয়েছে যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই শর্ট কোশ্চেন গুলোর একটি কমপ্লিট তালিকা, এখানে এই যে লেকচার ওয়ান এর নিচে এখানে লেকচার টু এবং হচ্ছে যে শর্ট কোশ্চেন ডিটেলস এরকম নামে একটা বাটন থাকবে, যেখান থেকে আপনারা সবগুলো জেনে নিতে পারবেন কি কি শর্ট কোশ্চেন পড়তে হবে এবং তাদের উত্তর। আচ্ছা, তাহলে এটা শর্ট কোশ্চেন নিয়ে আর কোনো কথা নাই। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রড কোশ্চেনের আলোচনায়। ব্রড কোশ্চেন যে কয়টা কোশ্চেন এখানে আপনার পেজে অ্যাক্টিভ থাকবে, মানে যে কয়টা কোশ্চেন আপনার পেজে থাকবে সবগুলো কোশ্চেন পড়তে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে উম, কোন কোশ্চেনটা বাদ দিবেন, এটা একটা কোশ্চেন। এটি হচ্ছে বাদ দিবেন হচ্ছে ওই কোশ্চেনটা যেটা আপনাকে ভিডিওতে বলে দেওয়া হবে এটা বাদ দেওয়ার জন্য সেটি, এবং হচ্ছে যেটি আপনি যে বছর পরীক্ষা দিচ্ছেন তার আগের বছরে যে কোশ্চেনটা এসছে এই চ্যাপ্টার থেকে সেটি বাদ দিয়ে দেবেন। তাহলে আমি আবার বলি যে কোন কোশ্চেনটা বাদ দিব, এটা যদি আপনার কোশ্চেন হয় তাহলে হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে যেই কোশ্চেনটা আপনাকে আমি ভিডিওতে বাদ দিতে বলেছি সেই কোশ্চেনটা বাদ দিবেন। এক। দুই হচ্ছে যেই কোশ্চিন যেই কোশ্চিনটা আপনি যে বছর পরীক্ষা দিচ্ছেন তার আগের বছরে, ইমিডিয়েট আগের বছরে, মানে ধরেন আপনি 2026-এ পরীক্ষা দিবেন কিন্তু 2025-এ আসছে, তাহলে 25-এরটা বাদ যাবে। ওই চ্যাপ্টার থেকে যে কোশ্চিনটা আসছে সেগুলো বাদ যাবে। আর বাদ বাকি সব পড়তে হবে। কেন পড়তে হবে? শতভাগ কমানোর জন্য। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা আমরা যদি আজকের যে এখানে দেখেন আমি লিখে দিয়েছি আলোচিত সকল প্রশ্ন পড়বেন এবং শতভাগ কমানোর জন্য শুধু আপনি যে বছর পরীক্ষা দিবেন তার আগের বছরের প্রশ্ন বাদ দিবেন। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে।
আর তাহলে আপনি উত্তর পেয়ে গেলেন যে কোন কোশ্চেনটা পড়বেন এবং কোন কোশ্চেনটা পড়বেন না, এটি এটি নিয়ে আর কোনো কোশ্চেন নেই, তাই তো? এখানে এটাকে আমি এই পেজের সাথে অ্যাড করে দিচ্ছি যাতে করে আপনাদের কনফিউশন তৈরি না হয়, বা এটা নিয়ে কোনো ফার্দার কোশ্চেন তৈরি না হয়। দেখা যাবে এটা নিয়ে আবার 100 কোশ্চেন চলে আসছে। তো এইটার জন্য আমি এখনই এই কাজটা করে দিচ্ছি আপনাদের সামনে, যাতে করে এটা নিয়ে আর কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। সো আমরা আমরা মাস্টার্স এর পেজে ছিলাম, এই যে এখানে, এখানে গিয়ে আমি এটা অ্যাড করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং এটি নিয়ে কোনো প্রবলেম অ্যারাইজ না করে, এবং এটা নিয়ে দেখা যায় কোনো কোশ্চেনের রিপ্লাই আমাকে দিতে না হয় আর কি। হ্যাঁ, এই যে আহ, এখানে এটাকে আমি একটু বড় করে দিই, তাহলে সুবিধা হবে। এইটা, এইটা, কালার চেঞ্জ করে দিলাম, এইটা, ঠিক আছে? আর এই দুইটারে, এটারে লাল করে দিচ্ছি যাতে করে আপনাদের সহজে চোখে পড়ে। লাল করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার। আর এই যে কোশ্চিনটা, এই কোশ্চিনটা খুব গুরুত্বপূর্ণ। এটি আমরা এখান থেকে এটি নিচ্ছি। সেটা, এটা একটু ঝামেলা করছে। সো আমরা এখানে চলে আসি। এখানে এসে দেখি এখানে কি হয়েছে। ওকে, তো এই যে এই কোশ্চেনটা দেখতেছেন, এই কোশ্চেনটাকে আমরা এখান থেকে সরাই ফেলি, এইটা, ঠিক আছে? এইটাকে আমরা এই যে এখানে নিয়ে আসতেছি। একটু আগে কোশ্চেনটা আছে, বাট তারপরেও আমরা একটু চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে এখানে কিছু ব্যাপার আছে। 16, আর এটারে আমরা ধরে নিচ্ছি 17। হ্যাঁ, এখানে 17 ধরে নিলাম, 17, আর এটা হচ্ছে 18। ওকে, তাহলে কোশ্চিনের প্যারা শেষ, কোশ্চিন প্যারা শেষ হয়ে গেল। এখন আমরা ইতে যাই, আমাদের পেজে যাই। পেজে গেলে আমরা পেয়ে যাব আশা করছি। আচ্ছা, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেকচার 1 আছে, লেকচার 1টা শুনবে, তারপরে হচ্ছে যে এইটা 16 নম্বর কোশ্চিনটা আসবে। তো আমরা এইখান থেকে এই জিনিসগুলো তাহলে বুঝতে পারলাম যে আমরা কোনটা পড়বো আর কোনটা পড়বো না, কোনটা বাদ দেবো কোনটা বাদ দেবো না, ইত্যাদি কোশ্চেন গুলো আর আসবে না। তাহলে প্রতিটা পেপারের জন্য কিন্তু একই রকম নিয়ম হবে, একই একই রুলস প্রযোজ্য হবে প্রতিটা পেপারের জন্য। তো আমরা তাহলে এইখান থেকে এইটুকু ক্লিয়ার। এখন হচ্ছে যে এটা নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন নাই। আমরা এখন আজকের যে আলোচনাটা, সেটি হচ্ছে এই যে 16 নম্বর কোশ্চেনটা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই যে এটা বিগত বছরে অনেকবার পরীক্ষা এসেছে, এবং এটি সাধারণত 1 বছর পর পরই বা 2 বছর পর পরই রিপিট হয়। সুতরাং এই কোশ্চেনটা আমরা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা এই কোশ্চেনটা করবো। কোন কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে পড়তে হবে এবং সেটার তালিকা থাকবে, এবং কোন কোশ্চেন বাদ দিবেন সেটার ব্যাপারে যে গাইডলাইনটা বললাম সেটা মনে রাখলেই হবে, সেটা ফলো করলেই হবে। তো আমাদের আজকের আলোচনাটা হচ্ছে এই কোশ্চেনটা নিয়ে। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে আমাদের ডিজিটাল বোর্ড যেটি, সেই বোর্ডে চলে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের সেই ডিজিটাল বোর্ড, আমরা এখানে লিখবো। তো এখন হচ্ছে যে কোশ্চিন তো আমরা দেখলাম, কোশ্চিনটা তো আমরা দেখেছি যে আমরা এই যে এটা আমাদের কোশ্চিন, যে দ্রবণে বিক্রিয়ার ক্ষেত্রে প্রতিস্থাপক গ্রুপের পরিবর্তনের ফলে, বুঝেন কিন্তু, প্রতিস্থাপক গ্রুপের পরিবর্তনের ফলে বিক্রিয়ার বেগের পরিবর্তন ব্যাখ্যা করে। অর্থাৎ একটা প্রতিস্থাপক বা সাবস্টিটিউট যারা রয়েছে, সাবস্টিটিউটর যেটা রয়েছে, সেটাকে যদি আমরা পরিবর্তন করতে পারি, পরিবর্তন করলে রেট অফ রিয়াকশনে কি ধরনের পরিবর্তন ঘটবে, সেটি যে সমীকরণে ব্যাখ্যা করা হয়েছে, সেটি তার নাম অনুসারে, সমীকরণের যিনি আবিষ্কারক তার নাম অনুসারে এটাকে হ্যামেট সমীকরণ বলা হয়। এই হ্যামেট সমীকরণের রিলেশন, একটা রিলেশন আছে ফ্রি এনার্জির সাথে, ফ্রি গিবস এনার্জি যেটাকে বলে আর কি, গিবস এনার্জি, হ্যাঁ, গিবস এনার্জির সাথে, সেই জন্য এর সাথে একটা রিলেশনও অনেক সময় চেয়ে বসে। আর হচ্ছে যে এর কিছু মানে প্রতিটা জিনিসেরই কিছু সফলতা এবং হচ্ছে সীমাবদ্ধতা রয়েছে। সে সফলতা এবং সীমাবদ্ধতা, তাহলে এই কয়টা জিনিস আমাদেরকে জানতে হবে। তো এইটির খুব সহজ, আমরা প্রথমে আলোচনা করে নিই, তারপরে আমরা মানে জানবো যে এটাকে মনে রাখার জন্য আমাদের কি ধরনের, মানে যে আমরা যেন একবার পড়ে মনে রাখতে পারি, সেই জন্য আমাদের কি ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো আপনারা সবাই যাদের যার যার মতো করে প্রতিটা সাবজেক্টের জন্য দুটো করে খাতা বানাবেন, যেটি একটা হচ্ছে হোমওয়ার্কের জন্য আর একটা হচ্ছে আমাদের ক্লাস ইনস্ট্রাকশনের জন্য। যেগুলো ক্লাস ইনস্ট্রাকশন দেওয়া হবে সাথে সাথে লিখে দিবেন, এবং হচ্ছে নিয়ম অনুযায়ী সেগুলো সাবমিট করবেন, এবং আমাদের সাথে প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করে যেতে হবে। আর যারা করতে পারবেন না তাদের জন্য ফাইনের ব্যবস্থা আছে, ডেফিনেটলি ফাইনও করা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমরা আমরা এখন আলোচনায় সরাসরি যাব। আমরা এখন আলোচনায় সরাসরি যাচ্ছি। প্রথমে আমি আমি যেটা বলে নিই সেটি হলো যে
আহ, এই এই যে কোশ্চিনটার যদি আমরা ফ্র্যাকশনেটেড অংশগুলো দেখি, ফ্র্যাকশনেটেড অংশগুলো এটি আমরা একটু এই স্লাইডটা আমরা একটু ওপেন করি। দেখেন, দ্রবণে বিক্রিয়ার ক্ষেত্রে প্রতিস্থাপক গ্রুপের পরিবর্তন, মানে একটা প্রতিস্থাপক গ্রুপ রয়েছে এখানে, এই যে এই জায়গাটায়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রতিস্থাপক গ্রুপ, এই যে প্রতিস্থাপক গ্রুপ রয়েছে, এবং বিক্রিয়ার ফলে বেগের পরিবর্তন। তো আমরা জানি যে রেট অফ রিয়াকশন কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা জানি, কনসেন্ট্রেশনের সাথে একটা রিলেশন আছে সেটাও জানি। এখন আমাদেরকে এইটার সাথে একটা রিলেশনশিপ বের করে ফেলতে হবে। তো আমরা প্রথমেই আমরা হচ্ছে যে যেই কাজটা করব, প্রথমেই যে কাজটা করব আমরা, সেটি হচ্ছে আহ, okay, আচ্ছা, প্রথমেই যে কাজটা হবে সেটি হলো যে আমরা এইখান থেকে কিছু জিনিস তাহলে আমরা শিখলাম, সেটা হচ্ছে হ্যামেটের যে সমীকরণ, এই সমীকরণটার মূল যে বিষয়টা সেটি শুনলাম। এটি বেসিক্যালি হচ্ছে আপনার হচ্ছে থার্মোডাইনামিক্স এনভায়রনমেন্টে কোনো অ্যারোমেটিক চক্র বা অ্যারোমেটিক রিং, হ্যাঁ আমরা যেটাকে বলি যে অ্যারোমেটিক রিং, হ্যাঁ অ্যারোমেটিক রিং, অ্যারোমেটিক রিং। তার মানে আপনি বুঝতে পারছেন দিস যে হ্যামেট সমীকরণ ইজ কিন্তু এটা কিন্তু অ্যাপ্লিকেশন আমরা কিন্তু অ্যালিফ্যাটিক যৌগের ক্ষেত্রে পাই নাই, আমরা এটা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে পাচ্ছি, এবং এর প্রভাবটা থার্মোডিনামিক্স যে ইমপ্লিকেশনটা সেটাও কিন্তু হচ্ছে কার ক্ষেত্রে, আপনার হচ্ছে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এটুকু ক্লিয়ার হলো আমাদের। এখন হচ্ছে যে পরিবর্তনের ফলে সাধারণত যে চেঞ্জটা হয়, পরিবর্তনটা হয় কোন কোন পজিশনে, পরিবর্তনটা হয় হচ্ছে মেটা পজিশন, আর এম এবং এম এবং পি। এম এবং পিটা কি, এম মানে হচ্ছে মেটা, মেটা পজিশন, আর পি মানে হচ্ছে প্যারা পজিশন, প্যারা প্যারা পজিশন। তো আমরা জানি যে অর্থ মেটা প্যারায় তিনটা পজিশন আছে বেঞ্জিং রিং এর বা অ্যারোমেটিক রিং এর, এবং এখান থেকে সাবস্টিটিউট গুলো মানে প্রতিস্থাপিত হয় আর কি। তো এটি এটার মধ্যে বিক্রিয়ার বেগের তার সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করেন, এবং প্রতিষ্ঠা করেন এইগুলোর মধ্যে, যেমন এটা ঠিক একটা বিক্রিয় বা রিয়াক্ট্যান্ট এবং হচ্ছে অ্যারোমেটিক রিং এর, এটাকে আমরা যদি একটা এক্সাম্পল নিই তাহলে ভালো হয়। আপনার ধরেন এটা আমরা একটা বেঞ্জিন একটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে ভালো হবে, এটা বোঝার জন্য সুবিধা হবে, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমার অর্থ, তাই না? এটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে মেটা, আর এটা হচ্ছে প্যারা। তো এই অর্থ, এই মেটা আর প্যারা পজিশনে, প্যারা পজিশনে যে সাবস্টিটিউট গুলো রয়েছে, এই সাবস্টিটিউট যদি কোনো একটা পরিবর্তন করি, পরিবর্তন করলে এই বিক্রিয়ার রেট অফ রিয়াকশনে কি ধরনের পরিবর্তন হবে, রেট অফ রিয়াকশনে কি ধরনের পরিবর্তন হবে, সেটি যে সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়েছে সেটাকে বলে হ্যামিট সমীকরণ, তার নাম অনুসারে। এখন এই হ্যামিট সমীকরণের সাথে একটা রিলেশন আছে কার, ফ্রি গিভস এনার্জি, মুক্ত শক্তির, সেই জন্য বলে যে হ্যামিট সমীকরণের সাথে মুক্ত শক্তির রিলেশন প্রতিষ্ঠা করে। আর একটা কোশ্চেন হইতে পারে, সেটি হচ্ছে প্রতিটা সমীকরণের কিছু সীমাবদ্ধতা সফলতা রয়েছে, সো হ্যামিট সমীকরণের কিছু সীমাবদ্ধতা সফলতা রয়েছে। সো এইখান থেকে আপনাকে একটা জিনিস কোশ্চেন করতে পারে যে হ্যামিট সমীকরণ কি, এবং হ্যামিট সমীকরণের সীমাবদ্ধতা লিখো, অথবা শর্ট কোশ্চেন বলতে পারে হ্যামিট সমীকরণের সফলতা লিখো ইত্যাদি। তো প্রথমেই আমরা প্রমাণ করার জন্য এই জিনিসটাকে প্রমাণ করার জন্য একটা ধ্রুবক সম্পর্ক প্রতিষ্ঠা করেন, এবং ধ্রুবকগুলোকে সাধারণত আম, ধ্রুবকগুলোকে যেভাবে বিজ্ঞানী হার্মেট যেভাবে এটাকে ডিজাইন করেছিলেন, সেটি দুটো ধ্রুবক কল্পনা করা হয়েছিল, একটা রো আর একটা হচ্ছে সিগমা। রো আর সিগমা দুটো ধ্রুবক কল্পনা করা হয়েছিল, ঠিক আছে? রো এবং সিগমা। তো রো এবং সিগমা ধ্রুবক কল্পনা করে তিনি একটা ইকুয়েশন প্রদান করেন, যেটিকে আমরা বলি লগ কে। লগ কে ইকুয়াল টু লগ, লগ কে পি, কে জিরো না, কে সিগমা, সরি, কে জিরো প্লাস হচ্ছে সিগমা রো। এটা হচ্ছে বেসিক্যালি সমীকরণ। এই ইকুয়েশন গুলো আপনারা যে বই থেকেই এটা পড়েন না কেন পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু শর্ত হচ্ছে যে অন্য যে কোনো বই, মানে আমরা যে নোটটা আপলোড করব সেই নোটের বাইরে অন্য যে কোনো বই যদি পড়েন, তাহলে এই ভিডিওর সাথে ইকুয়েশন গুলো মিলাই নেবেন, যদি মিলে যায় তাহলে কোনো সমস্যা নেই, পড়ে ফেলবেন। কারণ অন্য বই, যে কোনো বই পড়ে ভুল লিখে বা ভুল পরীক্ষার খাতায় লিখে দিয়ে এসে কোনো রেজাল্ট আসবে না, পজিটিভ রেজাল্ট আসবে না। সো এই ভিডিওর সাথে মিলাই নিবেন। আর যদি আপনি নোটটাই, আমাদের যে নোটটা থাকবে সেই নোটটা যদি আপনার কাছে থাকে বা মিলাই নেন, তাহলে কারণ আমাদের নোটগুলো আসলে এক একটা জায়গা থেকে আসে, যার ফলে মানে কোনো স্পেসিফিক বই বা গাইডলাইন ফলো করা হয় না। সেজন্য হচ্ছে যে আপনার কাছে যেটা রয়েছে সেটা মিলাই নিলে হবে, অথবা আপনি চেক করে নিতে পারেন ইকুয়েশন গুলো। তাহলে এটি হচ্ছে আমাদের ইকুয়েশন। এটা কি, এটা বেসিক্যালি কি, বেসিক্যালি হচ্ছে, বেসিক্যালি এটা কিন্তু সিগমা, হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে এটি হচ্ছে হ্যামেটের সমীকরণ,
যিনি এটা প্রতিষ্ঠা করেন। এবং এই সমীকরণটা কিসের সাথে রিলেশন এস্টাবলিশ করে যে কোনো একটা অ্যারোমেটিক রিংয়ে যদি যদি মেটা এবং প্যারা পজিশনে কোনো বিক্রিয়কের পরিবর্তন করেন তাহলে বিক্রিয়ার গতি বা রেট অফ রিয়াকশনে কি ধরনের প্রভাব পড়বে তা ব্যাখ্যা করা হয় এই সমীকরণের সাহায্যে। এবং এই সমীকরণের একটা রিলেশন ফ্রি গিবস এনার্জি বা মুক্ত শক্তির সাথে রয়েছে। সেজন্য হ্যামেট সমীকরণের সাথে ফ্রি গিবস এনার্জি সমীকরণ প্রতিষ্ঠা করতে বলা হয়। আচ্ছা, এখন তাহলে এখানে আমরা দুটা কনস্ট্যান্ট ধরে নিলাম। এখন মূল যৌগের বিক্রিয়ার সাম্যাঙ্ক K0 হলে, কে জিরো যদি হয়, মানে মূল যে বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা চিন্তা করব, তাহলে তখন আমরা লিখবো আমরা লগ কে লগ কে ইকুয়াল টু log K0 এবং সিগমা পি। এটা হচ্ছে এই যে ইকুয়েশনটা ধরে নেওয়া হয়। এই যে ইকুয়েশনটা এটাই ধরে নেওয়া হয় যে মূল যৌগের ক্ষেত্রে বিক্রিয়ার সাম্যাঙ্ক K0। এখন বিক্রিয়ার সাম্যাঙ্ক নিশ্চয়ই জানেন, না জানলে একটু আগের বইগুলো ফোর্থ ইয়ারের বা থার্ড ইয়ারের বইগুলো একটু দেখে নিন, তাহলে ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। যদি কেউ তারপরে না পারেন তাহলে আমাকে জানান। এখন হচ্ছে এই যে ধ্রুবকগুলো রো এর বিক্রিয়ার ধরন পরিবর্তনের সাথে এখানে দেখেন যে নির্ভরশীল। এই যে সিগমা এবং রো প্রতিস্থাপনের বিক্রিয়ার বেগ ধ্রুবকের রো বিক্রিয়ার বেগ ধ্রুবকের উপর নির্ভরশীল। এই যে এই রো এর যে মানটা, এই রো এর মানটা কল্পনা করা হচ্ছে যে এর মান হচ্ছে বিক্রিয়ার বেগ ধ্রুবকের উপরে আহ, নির্ভরশীল, দ্যাট ইজ রেট কনস্ট্যান্টের উপরে। মনে রাখেন এটা। আর রো বিক্রিয়ার পরিবর্তনের সাথে সাথে আহ, বাহ্যিক বাহ্যিক হচ্ছে তাপ, চাপ, এগুলোর কোনো প্রভাব নাই। এটা কি করা হয়েছে, এটা হচ্ছে যে এই সমীকরণটাকে স্ট্যাবলিশ করার জন্য এগুলোকে কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়েছে। জাস্ট অ্যাজাম্পশন, আমরা যেমন অঙ্ক করার সময় ধরি ঠিক ওই রকম। তাহলে এখান থেকে দুটো জিনিস আমরা শিখে গেলাম, একটা হচ্ছে রো আর সিগমা দুটা কনস্ট্যান্ট, এবং রো এর ক্ষেত্রে কিছু স্পেসিফিক কন্ডিশন রয়েছে যে বিক্রিয়ার বাহ্যিক যে তাপমাত্রা, চাপ, প্রেশার, এগুলোর কোনো প্রভাব বিক্রিয়ার উপরে পড়বে না। যদি এরকম হয় তাহলে বলা হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড এবং প্রতিস্থাপিত বেঞ্জয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ বিয়োজনের ক্ষেত্রে রো এর মান ইচ্ছা অনুযায়ী এক, অর্থাৎ এর রো এর আলটিমেট ভ্যালু যেটা হবে সেটি হচ্ছে ওয়ান হবে। আলটিমেট ভ্যালু কত হবে? ওয়ান হবে। আচ্ছা, তাহলে এইটা কিন্তু আরেকটা অ্যাজাম্পশন যে আমরা বেঞ্জয়িক অ্যাসিড এবং জলীয় দ্রবণের যে বেঞ্জয়িক অ্যাসিডের যে মানটা সেটি কিন্তু আমরা অ্যাজাম করে নিচ্ছি। তো এটি একটা জাস্ট প্রমাণের ক্ষেত্রে এরকম করা, কিন্তু প্রমাণের ক্ষেত্রে আমরা এভাবে ধরে নিচ্ছি রো এর লগারিদমিক মান হবে বেঞ্জয়িক অ্যাসিড এবং প্রতিস্থাপিত বেঞ্জয়িক অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের অনুপাতের সমান। তাহলে রো এর মানটা আমরা কিভাবে ডিফাইন করব? বেঞ্জয়িক অ্যাসিড এবং প্রতিস্থাপিত বেঞ্জয়িক অ্যাসিডের বেঞ্জয়িক অ্যাসিড এবং প্রতিস্থাপিত বেঞ্জয়িক অ্যাসিডের কিসের বিয়োজন ধ্রুবকের মানের অনুপাতের সমান। কারণ হ্যামেট সমীকরণের সাথে গিবস মুক্ত শক্তি সমীকরণ যদি প্রতিষ্ঠা করলে হ্যামেট সমীকরণটাকে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু কে ইকুয়াল টু কেটি ডিভাইড বাই এইচ। আমি একটু বড় করে লিখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কেটি ডিভাইড বাই এইচ, উপরে হচ্ছে মাইনাস ডেল্টা G0। এটা হচ্ছে G0 কি? গিবস ফ্রি এনার্জি। G0 হচ্ছে মুক্ত শক্তির ধ্রুবক আর কি। আর এখান থেকে ডিভাইড বাই হচ্ছে আরটি। এই যে সমীকরণটা দেখতেছেন, এই সমীকরণটাকে আপনারা এই সমীকরণটাকে আপনারা হচ্ছে কি করবেন? জাস্ট মনে করে ফেলবেন। এটিকে আমরা জাস্ট হচ্ছে মানে টিএম করে ফেলবো এই সমীকরণটাকে। এটা 3 নম্বর সমীকরণ। এর আগের দুটো সমীকরণ আমরা দেখেছি। একটা হচ্ছে log K = log K0 প্লাস আলফা পি, আরটা হচ্ছে log K = log K0 প্লাস আলফা পি। দুইটা কন্ডিশন বা একটা সমীকরণ ধরতে পারেন, দুইভাবে লেখা হয়েছে, নোটে ডিটেলস থাকবে। তো এখন হচ্ছে যে এই যে K = KT/H আর মাইনাস ডেল্টা G0/RT, এই যে ইকুয়েশনটা হচ্ছে গিবস মুক্ত শক্তির সাথে হ্যামেটের সমীকরণকে মিক্সিং করে একটা ম্যাথমেটিক্যাল ডিডাকশন। সো এর আগে কিন্তু অনেক লাইন রয়ে গেছে, যেই লাইনগুলো আমাদের দরকার নেই। আমাদের কি দরকার? আলটিমেট রেজাল্টটা দরকার। সো আমরা এটাকে কিভাবে তাহলে ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এটা মুখস্থ করে ফেলতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। K = KT/H আর পাওয়ার হচ্ছে মাইনাস ডেল্টা G0/RT। এটা হচ্ছে হ্যামেট সমীকরণের সাথে মুক্ত শক্তি সমীকরণের সম্পর্ক সম্পর্কে এটা একটা রিডাকশন। সো এই জায়গাটায় আমরা কোনো স্যাক্রিফাইস করতে পারবো না, জাস্ট মুখস্থ। আর মুখস্থটা কিভাবে করবে না কিভাবে করলে থাকবে সেটা আমি পরে বলছি। তাহলে এটাকে মুখস্থ করতে হবে। এখন এই যে এই সমীকরণে সমীকরণ এক যেটা আমরা এর আগে পড়েছিলাম, এর আগে সমীকরণ এক পড়েছিলাম কোনটা? ওই যে আপনার হচ্ছে লগ কে, এই যে লগ কে ইকুয়াল টু লগ কে ইকুয়াল টু হচ্ছে log K0 প্লাস আলফা
আলফা রো, লগ K0 প্লাস, মানে আলফা তো না, সিগমা, সিগমা রো। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই সমীকরণে এই সমীকরণে যদি আপনি ডেল্টা G0 ডেল্টা G0 ইকুয়াল টু, মানে মাইনাস এত, মানে আমরা একটা মান বসাই নিই, মানে ডেল্টা G0 এর মান আমরা জানি, এই যে এটা ডেল্টা G0, এখানে একটা স্টার মানে হচ্ছে অ্যাগিটেটেড স্টেট, দ্যাট ইজ এক্সাইটেড স্টেট। তাহলে ইকুয়াল টু কি মান হয়? ইকুয়াল টু আমরা মানি ডেল্টা, এখানে একটা স্টার চিহ্ন দিবেন, G0 মাইনাস মাইনাস 2.3033 আর টি, আর এখানে হচ্ছে রো সিগমা। এই যে ভ্যালুটা, এই যে আমরা 1 নম্বর সমীকরণ থেকে লিখছি, কারণ হচ্ছে মান বসায় দিচ্ছি যে লব কে যদি আমরা মুক্ত শক্তির ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে আমরা লিখতে পারি এরকম, এবং এটার মান তখন হয় এইরকম, ডেল্টা G0 ইকুয়াল টু এটা। এটাও একটা গাণিতিক ডিডাকশন, এবং এই গাণিতিক ডিডাকশনটা আমাদেরকে ব্যবহার করতে হবে, এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে না। সো এই ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি গুলো মনে রাখতে হবে। ডেল্টা G0 যখন এটা এক্সাইটেড, তখন হচ্ছে এক্সাইটেড ডেল্টা G0 মাইনাস 2.30 আর টি রো সিগমা, রো সিগমা। এই টোটাল জিনিসটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, কারণ হচ্ছে ডেল্টা G0 ইকুয়াল টু 2.303 আর টি লগ কে। ডেল্টা জি জিরো ইকুয়াল টু এটার একটা মানে ভ্যালু আছে, এই যে এই ভ্যালুটা নোট না, এটা এটা ইকুয়াল টু ডেল্টা G0 এক্সাইটেড ইকুয়াল টু, এটা একটা মানে ভ্যালু আছে, এটার ভ্যালুটা হচ্ছে 2.303 আর টি, আর টি লগ কে আর টি লগ কে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা এর মানটা বসিয়ে দিয়ে আমরা এটা করতে, আমাদের এত কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নাই, আপনারা শুধু যেটা মনে রাখেন সেটি হচ্ছে যে আমরা ডেল্টা G0 ইকুয়াল টু এই মানটা লিখবো। হ্যাঁ, ঠিক আছে, এইটা হলো আমাদের 4 নম্বর সমীকরণ। অ্যান্ড দেন হচ্ছে যে এইটাকে তখন আমরা, এখন যদি রিলেশনটাকে স্টাবলিশ করতে চাই, ধরেন আর এটা একটা সিচুয়েশন, আর তাহলে একটা সিচুয়েশনের জন্য যদি একটা রিয়াকশনের সিরিজের জন্য আমরা যদি রো চিন্তা করি, তাহলে এরকম যদি আর একটা চিন্তা করি, সেটাকে আমরা রো 0 চিন্তা করতে পারি, তাই তো? তো অনুরূপ ভাবে হচ্ছে আপনার ডেল্টা G0 যেহেতু কনস্ট্যান্ট, সুতরাং হচ্ছে আমরা একটার ক্ষেত্রে এরকম ধরলাম। এখন এই আপনার এই যে আহ, এই সমীকরণটা, এই সমীকরণটা, এটাকে ধরেন 4 বা 5, যেটা ধরেন যদি একটা সমীকরণ দুটো লেখা হয়েছে, ধরেন 5 নম্বরে ধরলাম, তাহলে 5 ধরলেও এটাকে, তাহলে আরেকটা সমীকরণকে আমরা লিখতে পারি এরকম। আরেকটা সমীকরণ কি লিখতে পারি? ডেল্টা G0, মানে ওই যে বেঞ্জয়িক অ্যাসিড আর প্রতিস্থাপিত বেঞ্জয়িক অ্যাসিড সেজন্য এরকম, ঠিক আছে, ইকুয়াল টু ডেল্টা G0 এটা এক্সাইটেড মাইনাস 2.303 আর টি, এখান থেকে হচ্ছে রো ডট সিগমা। কেন? রো ডট সিগমা মানে হচ্ছে, একটা আমরা বোঝাচ্ছি যে নর্মাল প্রতিস্থাপনের জন্য, আরটা হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিডের জন্য, আরটা প্রতিস্থাপিত বেঞ্জয়িক অ্যাসিডের জন্য, তাই তো? দুটো যৌগকে আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি, বেঞ্জয়িক অ্যাসিড আর প্রতিস্থাপিত বেঞ্জয়িক অ্যাসিড। সো দুইটা কন্ডিশনের ক্ষেত্রে ডিফারেন্সটা কোন জায়গায়? একই সমীকরণ, শুধু রো ডটের ডিফারেন্স। এখন যদি 5 থেকে 6-কে আপনি বিয়োগ করে দেন, আমি এটা ডিলিট করে দিচ্ছি, 5 এবং 6 নম্বর সমীকরণকে যদি আমরা ডিলিট করলে আমরা এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল টার্মিনোলজিতে উপস্থাপিত হতে পারবো। সেই টার্মিনোলজিটা কিরকম? আমরা লিখতে পারি এরকম, ডেল্টা স্টার G0 ডিভাইড বাই রো ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা, ইকুয়াল টু হলো ডেল্টা স্টার জি জিরো ডিভাইড বাই রো মাইনাস টু পয়েন্ট 2.3, এটি বেসিক্যালি, আচ্ছা এটাকে একটু সহজ করা যায়, হ্যাঁ। ধরেন আমরা লিখলাম যে ফ্রম ইকুয়েশন 6 বা কি লিখতে পারি, আমাদের ইকুয়েশনটা ছিল এরকম, এখানে যদি আমরা ধরেন এই 6 নম্বর সমীকরণটা আমি আবার লিখতেছি, যে এখানে সুবিধার জন্য সাইডে লিখতেছি, এখানে 6 নম্বর সমীকরণটা ছিল আমাদের এটা,
ইকুয়াল টু ছিল হচ্ছে ডেল্টা জি জিরো স্টার মাইনাস 2.303 আর টি, আর টি, হ্যাঁ, বা টি আর। ওকে, টি আর। আর এখানে ছিল হচ্ছে রো ডট সিগমা। 6 নম্বর সমীকরণ ছিল এটা। এখন এটাকে থেকে আমরা এটাকে ডিজাইন করে এভাবে লিখতে পারি তাই তো। আচ্ছা, এখানে আমরা এই সমীকরণটাকে এভাবে লিখতে পারি, 5 এবং 6 নম্বর থেকে কি লিখতে পারি, ডেল্টা জি জিরো স্টার, হ্যাঁ, স্টার ডিভাইড বাই রো, রো ইকুয়াল টু হচ্ছে ডেল্টা স্টার জি জিরো ডিভাইড বাই রো মাইনাস 2.303 আর টি, আর টি সিগমা, সিগমা। এটা একটা সমীকরণ, ধরেন 6, 7 নম্বর সমীকরণ। কেন এটা এই যেখানে এখানে রো ছিল, যে রোটা কই গেল, এই যে রোটা দিয়ে ভাগ হয়ে গেছে, আমরা কি করছি, উভয় পক্ষে রো দিয়ে ভাগ করতেছি। তাহলে আরেকটা সমীকরণ কি দাঁড়াবে, রো ডটের জন্য আরেকটা সমীকরণ হবে ডেল্টা জি জিরো ডিভাইড বাই রো ইকুয়াল টু হচ্ছে ডেল্টা জি জিরো স্টার, স্টার ডিভাইড বাই রো ডট, এখানে রো ডট, হ্যাঁ, মাইনাস 2.303 আর টি, 3.303 আর টি, 303 আর টি ডিভাইড বাই আর টি সিগমা, কারণ রো ডটের সাথে রো ডট কেটে গেল। তাহলে এটা 8 নম্বর সমীকরণ ধরেন। এখন যদি এই দুটো সমীকরণকে আপনি পাশাপাশি করেন, পাশাপাশি করলে যে জিনিসটা দাঁড়াবে, আমরা এই 6, 7 আর 8, হ্যাঁ, দুটো সমীকরণকে যদি আমরা পাশাপাশি করি, পাশাপাশি করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, আপনার ম্যাথ খাতায় করে ফেলতে পারেন এটা, এরকম জিনিসটা বিয়োগ করে দেন। তো উপরের সমীকরণ থেকে নিচের সমীকরণ বিয়োগ করে দেন, বিয়োগ করে দিলে এরকম দাঁড়াবে, স্টার ডিভাইড বাই রো, রো মাইনাস, মাইনাস ডেল্টা স্টার, স্টার ডিভাইড বাই রো ডট, রো ডট ইকুয়াল টু হচ্ছে ডেল্টা, তারপরে হচ্ছে জি জিরো, এটা হচ্ছে স্টার, আচ্ছা এখানে সরি জি, এটা হচ্ছে স্টারটা এখানে দেন, এটা জিরো, জিরো ডট ডিভাইড বাই হচ্ছে রো মাইনাস ডেল্টা স্টার জি জিরো, ওখানে জিরো ডট দিয়ে দেন, ডিভাইড বাই হচ্ছে রো, তাই তো, একটা হচ্ছে রো ডট, রো ডট। এখন এটি হলো একটি সিরিজ বিক্রিয়ার গিবস মুক্ত শক্তির মান, এই যে ইকুয়েশনটা, এটা এই ইকুয়েশনটা হচ্ছে, এই ইকুয়েশনটা কিন্তু লাস্ট ইকুয়েশন, এটা জাস্ট বিয়োগ করে দিলাম, কিন্তু বিয়োগ আগের সমীকরণ দুটো বিয়োগ করে দিলে এটা পাওয়া যাবে। এটি হচ্ছে আমাদের মুক্ত শক্তির মান এবং অনুরূপ সহজাতি অন্য বিক্রিয়ার মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক। এখন হ্যামের সমীকরণের প্রয়োগ হচ্ছে, হ্যামের সমীকরণ, তাহলে এইটুকু কিন্তু আমাদের মানে প্র্যাকটিস করতে হবে খাতায় লিখে লিখে, যেহেতু আমি আগে বলেছি যে কোশ্চেনের সাথে ম্যাথ থাকবে সেই কোশ্চেনটা পড়ার পরে অবশ্যই ম্যাথটা লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আর এই যে আগের যে কোশ্চেনটা ছিল, যে হ্যামের সমীকরণের যে ইকুয়েশনটা কে ইকুয়াল টু কে টি ডিভাইড বাই এইচ মাইনাস পাওয়ার হচ্ছে মাইনাস ডেল্টা স্টার জিরো ডিভাইড বাই আর টি, এটি কি জাস্ট হচ্ছে আপনি লিখবেন, 2 বার 3 বার 4 বার লিখবেন আর মুখে জোরে জোরে বলবেন, তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। আর তারপরে যদি আপনি এটাকে মুখস্থ করতে না পারেন, তাহলে সিক্রেট টিপস হচ্ছে যে এটি বাম হাতে লিখবেন, বাম হাতে লিখার অনেক কষ্টকর, তারপরে লিখবেন 2 বার 3 বার বাম হাতে লিখলে এটা অটোমেটিকলি মনে হবে। এটি হচ্ছে সায়েন্স। তো গোপন টিক্সটা বলে দিলাম কিভাবে ইকুয়েশন মনে রাখতে পারবেন। যে কোনো ইকুয়েশন যদি আপনি ভুলে যান বা মনে রাখতে চান দীর্ঘদিন যাবো, তাহলে সেটার কাজ হচ্ছে যে প্রথম 3, 4 দিন যেদিনকে পড়বেন, সেদিন থেকে প্রথম 3, 4 দিন বাম হাতে 3 বার 4 বার করে লিখবেন, জোরে মুখে বলবেন, জাস্ট ওই ইকুয়েশন অটোমেটিক্যালি মনে হয়ে যাবে, আর কখনোই বলবেন না। আর প্র্যাকটিস করতে হবে। তো এইটি হলো টোটালটা। আরটা হচ্ছে যে হ্যামেট সমীকরণের সফলতা, যে কোনো বই থেকে পড়ে নিলে হবে। হ্যামেট সমীকরণ অ্যারোমেটিক অ্যাসিড ও মেটা এবং প্যারা প্রতিস্থাপনের জন্য ফলাফল প্রদান করে, এটা একটা সফলতা। আর সীমাবদ্ধতা হচ্ছে হ্যামেট সমীকরণ অ্যারোমেটিক যৌগের অর্থ প্রতিস্থানের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, দ্যাট ইজ হচ্ছে মেটা এবং প্যারার ক্ষেত্রে প্রতিস্থাপিত হয়, অর্থের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, এটা একটা সীমাবদ্ধতা। আর এই তো মোটামুটি 3, 4টা সীমাবদ্ধতা পড়ে নিলে হবে। আর হচ্ছে হ্যামেট সমীকরণ অ্যালিফ্যাটিক যৌগের বিক্রিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, এই যে আমি যেটা আগে আলোচনা করেছি। সুতরাং সীমাবদ্ধতা আর উপকারিতা তো আপনারা মানে আলোচনা থেকে শিখে গেছেন, এটা দ্বিতীয়বার পড়া দরকার না, জাস্ট একবার রিডিং পড়ে নিলে হবে। এখন কোশ্চিন দাঁড়ালো হচ্ছে এই হ্যামেট সমীকরণের যে প্রমাণটা, তাই না, গিবস মুক্ত ক্ষেত্রের ক্ষেত্রে এই প্রমাণটার ক্ষেত্রে যে কয়টা ট্রিকি পয়েন্ট আছে, সেই কয়টা ট্রিকি পয়েন্ট কিভাবে সলিউশন করবে সেটা বলে দিয়েছি। এই কোশ্চেনটা দ্রুত কমপ্লিট করে ফেলবেন। এই কোশ্চেনটা কমপ্লিট হওয়ার পরে ডেফিনেটলি আমাকে মেসেজ দিয়ে জানাবেন যে এটা পড়া হয়েছে, যাতে করে আপনার পেজে, যেহেতু এখানে সবগুলো স্টুডেন্টের পেজ আলাদা,
এক একটা স্টুডেন্টকে ডিফারেন্টলি অ্যানালাইসিস করা হয়। সো আপনার এটুকু পড়া হলে আপনি এটি আমাদেরকে জানাবেন যেটা আপনার পড়া হয়ে গেছে, কারণ আমরা পরে ক্লাস করবো। আপনি যত দ্রুত শেষ করতে পারবেন তত দ্রুত আপনার মানে পড়ে আমাদেরকে রিপ্লাই দিতে পারবেন, তত দ্রুত আপনার পেজ শেষ হবে, পড়া শেষ হবে, কোর্স শেষ হবে। আশা করছি বুঝতে পেরেছেন।